আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো খায়রুল? ভালো ম্যাম, আপনি কেমন আছেন? এই তো বাবা, আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে আসতে পারছি মানে তো আছি, নিরাপদে আছি। কালকে একটু বেশি ঠান্ডা লাগছিল, অনেক ক্লাসে নিতে পারছিলাম না। তোমরা তো সবাই ঘরে আছো নাকি বাসাতেই আছো? ম্যাম, ও কারণে বেশি ঘোরাফেরা করার দরকার নেই। গত ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে? লিঙ্গ করেছিলাম, তাই না? যে তাহলে লিঙ্গ শব্দের অর্থ কি বলছিলাম বলতো? চিহ্ন। লক্ষণ বা চিহ্ন। লক্ষণ বা চিহ্ন, তাই না? তাহলে পুংলিঙ্গ কাকে বলে? পুংলিঙ্গ কাকে বলে? যে লিঙ্গ যে লিঙ্গ দ্বারা পুরুষবাচক শব্দকে বোঝায় তাকে যে পুংলিঙ্গ বলে। যে পদ বা যে শব্দ দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে কি বলা হয়? পুংলিঙ্গ বলা হয়। উদাহরণ বলো দেখি। চাকর। বাবা। হ্যাঁ, বাবা, চাচা, জ্যাঠো, তাই না? রাজা, মানে কি পুরুষবাচক হওয়া লাগবে। আচ্ছা, উভয় লিঙ্গ কাকে বলে বলো তো? উভয় লিঙ্গ কাকে বলে? উভয় লিঙ্গ কাকে বলে? যে যে শব্দ পদ দ্বারা পুরুষ বা স্ত্রী হ্যাঁ, উভয়কেই বোঝায় না? তাহলে সেটা কি হলো? উভয় লিঙ্গ। যেমন উদাহরণ বলো। মানুষ। হ্যাঁ, মানুষ, শিশু, তাই না? বাঙালি। আচ্ছা, কতগুলি শব্দে শুধু পুরুষ বোঝায় এরকম বলো? কতগুলি শব্দে শুধু পুরুষ বোঝায়? কবিরাজ, হ্যাঁ, কবিরা, কৃতদার, অকৃতদার। অকৃতদার। তারপরে হচ্ছে কতগুলো শব্দে শুধু স্ত্রী বোঝায়? অর্পিতা বলো। কতগুলো ম্যাম, শব্দ, প্রশ্নটা আরেকবার বলেন, শুনতে পাইনি। কতগুলো শব্দে শুধু স্ত্রী বাচকতা বোঝায়, সেটা কি? মা, বাবা, না না, মা, মেয়ে, সতীন, সতমা, হ্যাঁ, সধবা, এও দায়ী। হ্যাঁ, সতীন, সন্তান। হ্যাঁ, সধবা, এও, দায়, এগুলি। আচ্ছা, বলছি সরল যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে স্ত্রীবাচক শব্দ কি হবে? সরলা, সরলা। হ্যাঁ, আর যদি মাননীয় হয়? মাননীয়া, মাননীয়া। যদি কুমার থাকে তাহলে কি হবে? কুমারী, কুমারনী, কুমারনী। আর যদি ঠাকুর থাকে তাহলে কি হবে? ঠাকুরানী, ঠাকুরানী, ঠাকুরানী। যদি মেথর থাকে? মেথরানী। মেথরানী। তাহলে মোটামুটি কিন্তু আমরা গত ক্লাসে এই পর্যন্তই করেছি। তাহলে এখানে যে 9 নম্বর পর্যন্ত তোমাদের যে ইনি প্রত্যয় যুগে, ইকা প্রত্যয় যুগে আছে, তাহলে এখান থেকে আমি একটু ধরি, পারবা না? শব্দের মিনিমাম শেষে পারবো। ইনি প্রত্যয় যোগ করে, তাহলে এই ইনি প্রত্যয় যোগ করে কি হবে? বলছে কাঙাল থাকলে কি হবে? কাঙালিনী, কাঙালিনী। তারপরে যদি বাঘ থাকে তাহলে কি হবে? বাঘিনী, বাঘিনী। তারপরে নাগ থাকলে কি হবে? না, নাগিনী, নাগিনী। শ্বেতাঙ্গ থাকলে কি হবে? শ্বেতাঙ্গনী, শ্বেতাঙ্গিনী। সুকেশ থাকলে কি হবে? সুকেশিনী, সুকেশিনী। বালক থাকলে? বালিকা। বালিকা। এটা কি হবে তাহলে? ইকা প্রত্যয় যোগ করে, ইকা প্রত্যয় যোগ করে। আচ্ছা দাঁড়াও তো বাবা, 1 মিনিট দাঁড়াও, আমি একটু ইয়ে করি।
তোমাদের ক্লাসের এটা কে একটা বেয়াদব? কে এই বেয়াদবটা ঢুকে তোমাদের ক্লাসের নাকি অন্য ক্লাসের? কে এটা? আইসিটি কালকে প্রথম আসছে। হ্যাঁ হ্যাঁ তোকে না বলছি যে গতকালকে হচ্ছে একটা নাম দিয়ে ঢুকেছিল, আজকে আবার তানিয়া নাম দিয়ে ঢুকেছে। তাহলে এই বেয়াদবটা কি করে যে কার্টুন দিয়ে রাখে, আর আমি ক্লাস নিতে গেলে মনে করো মনোসংযোগ হয়। দাঁড়াও আমি হাসান স্যারকে ফোন দিয়ে বলি তো। হ্যাঁ হাসান স্যার দেখেন তো, আমি এইটা ক্লাস নিচ্ছি, নিচে ও যে একটা তানিয়া নামে আপনি একটু চেক করেন তো, কার্টুন দিয়ে মনে করেন যে প্রতিদিন গত ক্লাসেও দেখি যে এরকম। কে এটা একটু দেখেন তো এটা। হ্যাঁ বেয়াদব। তাহলে দেখো আমরা হচ্ছে মানে ইনি প্রত্যয় যোগে পেলাম, তারপরে ইকা যদি অধ্যাপক থাকে তাহলে কি হবে? অধ্যাপিকা। অধ্যাপিকা। আর যদি গণী থাকে তাহলে কি হবে? গণিনী। বুঝছো? ওটা হলো কি ইনি প্রত্যয় যোগে। এরপরে বলা আছে যদি নেতা থাকে তাহলে কি হবে? নেত্রী। নেত্রী। আর যদি কর্তা থাকে? কর্ত্রী। হ্যাঁ। আর ধাতা থাকলে কি হবে? ধাত্রী। তার মানে কি পুরুষবাচক শব্দের শেষে যদি ত্রি থাকে তাহলে তা থাকে তাহলে সেটা কি হবে? ত্রি হবে। পুরুষবাচক শব্দের শেষে যদি তা থাকে তাহলে কি হবে? ত্রি হবে। আবার এই পাশে বলা আছে দেখো যে পুরুষবাচক শব্দের শেষে যদি অত, বান, মান, ইয়ান, অত, বান, মান, ইয়ান এই চারটা যদি থাকে তাহলে সেটা কি হবে? পরিবর্তন হবে। পরিবর্তন হয়ে কি হবে? অতি, বতি, মতি, ইয়সী। তাহলে অত থাকলে কি হবে? অতি হবে। বান থাকলে কি হবে? বতি হবে। মান থাকলে কি হবে? মতি হবে। ইয়ান থাকলে কি হবে? ইয়সী হবে। তাহলে যদি সৎ থাকে তাহলে কি হবে? সতী হবে। যদি মহৎ থাকে তাহলে কি হবে? মহতী। মহতী। যদি রূপবান থাকে তাহলে কি হবে? রূপবতী। যদি শ্রীমান থাকে তাহলে কি হবে? যদি শ্রীমতী। তারপরে যদি বুদ্ধিমান থাকে তাহলে কি হবে? বুদ্ধিমতী। গরিয়ান থাকলে? মহিয়সী। মহিয়ান থাকলে? মহিয়সী। তাহলে আমরা কি পেলাম যে এগুলো কিন্তু প্রত্যেকটাই পরিবর্তন হয়ে গেল। মানে কি মহিয়ানে কি হচ্ছে? মহি যোগ ইয়ান। বুঝতে পেরেছো? তাহলে যখন আমরা মহিয়সী করলাম তখন কি হবে? মহি যোগ ইয়সী হবে। তাহলে কি হলো? ইয়ানের জায়গায় ইয়সী হলো। ঠিক প্রত্যেক জায়গায় একই ভাবে পরিবর্তন হয়েছে। তাহলে তোমাদের কোশ্চেনে কিন্তু এরকমও আসতে পারে যে পুরুষবাচক শব্দের শেষে যদি মান থাকে তাহলে স্ত্রীবাচক শব্দে কি হবে? তাহলে অবশ্যই ওখানে কি মতিতে টিক দিতে হবে। যদি থাকে যে পুরুষবাচক শব্দের শেষে যদি ইয়ান থাকে তাহলে কি হবে? ইয়সী হবে। এরকম মনে রাখতে হবে। এরপরে দেখো 4.2। 4.2 আমরা কি পাবো? আরেকটা ভিন্ন টপিক পাবো। এই ভিন্ন টপিকে কি আছে যে গতকালকে আমরা কি পড়লাম? যে লিঙ্গ পড়লাম। লিঙ্গ মানে লক্ষণ বা চিহ্ন পড়েছি। আজকে আমরা এই অংশতে কি পাবো? বচন পাবো। বচন শব্দের অর্থ কি? বচন শব্দের অর্থ হলো সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। তার মানে কি এই যে 1 2 3 4 তাই না, এরকম মনে করো যে সেই সংখ্যাগুলোর সমষ্টি হতে পারে, একটা হতে পারে বা একাধিক হতে পারে, অধিক হতে পারে। তাহলে এই যে সংখ্যা, এই সংখ্যার ধারণাটাই হলো আসলে বচন। ইংরেজিতে এটাকে কি বলা হয়? নাম্বার বলা হয়। আর এটা একটা পারিভাষিক শব্দ। এই বচন একটা পারিভাষিক শব্দ। তাহলে এখানে বলা আছে দেখো যে যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছুর সংখ্যার ধারণা প্রকাশ করা হয়, যে শব্দ দিয়ে
ব্যাকরণে কি করা হয়, কোনো কিছুর সংখ্যার ধারণা প্রকাশ করা হয়, সেটা যেটাই হতে পারে। তোমার বই যদি হয় তাহলে এইটা তোমার মোট বই কয়টা, সেটা একটাও একটা সংখ্যা হতে পারে, আবার তোমার 10টা বই সেটাও একটা সংখ্যা হতে পারে। আবার তুমি হচ্ছে কতগুলি খাতা রেখেছো সেটা একটাও হতে পারে, সেটাও একটা সংখ্যার ধারণা। আবার একের অধিক যদি তোমার 5টা 10টা খাতা থেকে থাকে তাহলে সেটাও একটা সংখ্যার ধারণা। তাহলে এই যে সংখ্যার ধারণা প্রকাশ, সেটাই হলো আসলে বচন। আর বাংলা ব্যাকরণে বচন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো একবচন আর আরেক হলো বহুবচন। তাহলে 1 নম্বরে কি পেয়েছি? একবচন পেয়েছি, আর 2 নম্বরে বহুবচন পেয়েছি। তাহলে বলছে যে যে শব্দ দিয়ে কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তির, যে শব্দ দিয়ে কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীর একটা মাত্র সংখ্যার ধারণা প্রকাশ করে। তাহলে যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো প্রাণীর যেটারই হোক না কেন, যখন আমরা কি করব, একটা ধারণা পাবো, তখন সেটাকে কি বলা হয়? একবচন বলা হয়। বলছে যে পাখিটি খুঁজে পাচ্ছি না। যখন তুমি কি করেছো, পাখির সঙ্গে টি লাগিয়েছো, তখন কিন্তু যেই তোমার পাশে থাক না কেন, সেই কিন্তু কি ধারণা করবে যে তোমার একটাই পাখি কোথাও চলে গিয়েছে, সেটা তুমি খুঁজে পাচ্ছ না। বলছে যে গামছা খানা রাখলে কোথায়, তার মানে কি ওখানে একটা গামছাকেই নির্দেশ করা হয়েছে। এই যে গামছার পরে যে খানা লাগানো হয়েছে, এই খানার মধ্য দিয়ে কিন্তু কি হয়েছে, যে একটাকেই প্রকাশ করা হয়েছে। বলছে কাজল কি বাড়ি ফিরেছে, তার মানে কি কাজল হলো একটা ব্যক্তির নাম, তাহলে সে বাড়ি ফিরেছে কিনা এখানে কিন্তু কাজল নাম একদম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। এরপরে বলা আছে যে শিক্ষক বললে 2 আর 2 4 হয়। তাহলে এখানে শিক্ষক মানে কি, যে নিশ্চয় তিনি কি হতে পারে, তোমার গণিতের শিক্ষক, যিনি কি শিখাচ্ছে, তোমাকে গণিত শিখাচ্ছে, যে 2 আর 2 মিলে কি হয়, 4 হয়। তাহলে এই যে এখানে যে উদাহরণগুলি দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু এক একটা কিসের, এক বচনের উদাহরণ। তার মানে কি এখানে যে কয়টা বাক্য গঠন করা হয়েছে, প্রত্যেকটা বাক্যে একটা মাত্র ব্যক্তি বা একটা মাত্র বস্তু বা একটা মাত্র প্রাণীকে নির্দেশ করা হয়েছে। তাহলে যে শব্দ দিয়ে একটা মাত্র ব্যক্তি, বস্তু বা কোনো প্রাণীর যখন আমরা সংখ্যার ধারণা পাবো, তখন সেটাকে কি বলা হয়, একবচন বলা হয়। তাহলে আমি কি বলেছি, বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা। আর বচন কাকে বলে? যে কেউ বলে, বলো। যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছুর সংখ্যার ধারণা, তাকে বচন তাই বলে। না? কোনো কিছুর সংখ্যার ধারণা প্রকাশ করা হয়, তখন সেটাকে কি বলা হয়, বচন বলা হয়। বচন বলে। বলছি যে বচন কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। একবচন, বহুবচন। বহুবচন। এক বচন কাকে বলে? যে শব্দ যে দিয়ে কোনো শব্দ বস্তু, দিয়ে প্রাণী বা কোনো ব্যক্তির বস্তু একটি মাত্র সংখ্যার ধারণা হয় তাকে একবচন বলে। হয়, তাহলে সেটাকে কি বলা হয়, এক বচন বলে। তাহলে বলো এক বচনের একটা উদাহরণ বলো। পাখিটি খুঁজে পাচ্ছে না। না, পাখিটি খুঁজে পাচ্ছি না, তাই না? বলো অপূর্ব, বলো আরেকটা উদাহরণ বলো। বইটি হারিয়ে গেছে। আচ্ছা, বইটি হারিয়ে গেছে, গুড। এরপরে দেখো বলা আছে যে এক বচন প্রকাশের উপায়। তার মানে কি, যে কি কি নিয়মের মধ্য দিয়ে আমরা কি করতে পারি, এক বচন প্রকাশ করতে পারি। তাহলে দেখো প্রথমে ক নম্বরে কি বলা আছে, মূল শব্দের সঙ্গে কোনো কিছু যোগ না করে। তার মানে কি, যে মূল যে শব্দটা সেটার সাথে কোনো কিছু না করেও আমরা কি করতে পারি, এক বচন প্রকাশ করতে পারি। বলছে আমার বাড়ি যায়ও ভ্রমণ, বসতে দিব কি পীরে, তাই না? তাহলে এখানে আমার বাড়ি, এখানে বাড়িটাকে কি ধরা হয়েছে, বচন ধরা হয়েছে, তাই না? তাহলে এখানে আমার বাড়ি মানে এখানে একটা বাড়িকেই কিন্তু উল্লেখ করা হয়েছে। তাহলে বাড়িটার সঙ্গে টি নাই, খানা নাই, খানি নাই, বা কোনো কিছুই নাই, কোনো কিছু যোগ না করে এখানে কি করা হয়েছে, যে এক বচন করা হয়েছে। বলছে আজ স্কুল ছুটি, বা আজ স্কুলে যাব না। তাহলে এই স্কুল শব্দের সঙ্গে কিন্তু আমরা টি, টা, খানাখানি, গাছাগাছি এগুলা কোনো কিছুই যোগ করিনি। কোনো কিছু যোগ না করে কি করেছি, এখানে আমরা এক বচন নির্দেশ করেছি। সেই জন্য তোমাদের রুলসে কিন্তু বলাই আছে যে শব্দের সাথে কোনো কিছু যোগ না করেই কি করা হয়েছে, যে
হলো এক বচন করা হয়েছে। বলছে রীতা গান গাইছে, তাহলে রীতা নিশ্চয় কি একজন ব্যক্তি, তাই না? তাহলে সেই ব্যক্তিটার এখানে যেহেতু নাম উল্লেখ করা আছে, সেহেতু সে একাই যে গান করছে সেটা কিন্তু আমরা এই বাক্যের মধ্য দিয়ে আমরা খুব সহজে সেটা বুঝতে পারছি। এরপরে বলছে বাস ঢাকা ছেড়েছে, তাহলে এখন এখানে বাস ঢাকা ছেড়েছে মানে কি, যে আমি যে গাড়িতে আছি সেই গাড়িটার কথাই কিন্তু এখানে নির্দেশ করা হয়েছে। তো সেই জন্য তোমাদের রুলস এর প্রথমেই বলা আছে যে শব্দের সাথে কোনো কিছু যোগ না করে কি করা যায়, একবচন প্রকাশ করা যায়, এবং সেই অনুযায়ী কিন্তু এখানে উদাহরণগুলিও দেওয়া আছে। এরপরের অংশে দেখো বলা আছে যে শব্দের শেষে টি, টা, খানা, খানি, গাছাগাছি ইত্যাদি নির্দেশক যোগ করেও কি করা হয়, একবচন প্রকাশ করা হয়। তাহলে শব্দের শেষে টি, টা, খানা, খানি, গাছাগাছি ইত্যাদি যোগ করেও কি করা যায়, এই একবচন প্রকাশ করা যায়। বলছে মেয়েটি খুব চালাক, তার মানে কি ওখানে একটা মেয়েকেই নির্দেশ করা হয়েছে, তাহলে মেয়ের শেষে কি হয়েছে, টি যোগ করা হয়েছে। বলছে যে তোমার কলমটা দাও তো, তার মানে কি তোমার যে একটা কলম তোমার কাছে আছে আমি সেটাই কি করছি, চাপছি। এরপরে বলা আছে দেখো নৌকা খানি বেশ সুন্দর, তার মানে কি এখানে একটা নৌকাকেই নির্দেশ করা হয়েছে। এরপরে বলছে বইখানা আমি পড়েছি, তার মানে কি যে হয়তো অন্য কেউ বইটা পড়ছে বা বইয়ের নামটা দেখে আমি বলছি যে বইখানা আমি কি করেছি, পড়েছি। তারপরে দড়ি গাছা দিয়ে যা তো মা, তার মানে কি দড়ি গাছা মানে কি ওই একটা দড়ি, যে দড়িটা হয়তো এরকম করে সুন্দর করে বেঁধে রাখা আছে সেটাকে দড়ি গাছ বলা হয় বা দড়ি গাছা বলা হয়। এরপরে বলছে দাদুর হাতে লাঠি গাছা বেশ মানিয়েছে, মানে এই লাঠি শব্দের সাথে লাঠি টি বা লাঠি খানা এগুলো যুক্ত করার চাইতে তোমার হলো ওই দেখা যায় যে লাঠি গাছা শব্দটাই আসলে বেশি কি প্রতিমধুর, বা এটা যুক্ত করলেই বেশি ভালো শোনায়। সেই জন্য এখানে কি বলা হয়েছে যে দাদুর হাতে লাঠি গাছা, লাঠি গাছা মানে মনে করবা একটাই লাঠি, দড়ি গাছা মানেও একটাই দড়ি। আবার বইখানা তো আমরা জানি যে একটা বইকে বইখানা বলা হয়েছে, নৌকা খানিকেও একটা নৌকাকেই নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা 2 নম্বর রুলসে দেখলাম যে শব্দের শেষে টি, টা, খানাখানি, গাছাগাছি ইত্যাদি নির্দেশক যোগ করেও কি করা হয়, যে মানে একবচন প্রকাশ করা হয়। এরপরে বলা আছে দেখো গ নম্বর, গ নম্বরে বলা আছে যে শব্দের আগে এক, একটা, একটি, একখানা, একজন, তাহলে এটা কিন্তু শব্দের আগে। বলছে শব্দের আগে এক, একটা, একটি, একখানা, একজন ইত্যাদি সংখ্যাবাচক শব্দ বসিয়েও কি করা হয়, একবচন নির্দেশ করা হয়। যেমন বলছে এক দেশে এক রাজা ছিল, এক দেশে এক রাজা ছিল, তার মানে কি এখানে একটা দেশে বোঝানো, দেশকে বোঝানো হয়েছে এবং একটা রাজাকেই বোঝানো হয়েছে নির্দিষ্ট করে, সেই জন্য এটা কি একবচন। এরপরে বলছে তোমার সাথে একটা কথা আছে, আমরা বলার সময় বলি যে একটা কথা আছে, বাট কিন্তু কি একটা কথা কি আমরা বলি, আমরা কিন্তু অনেকগুলি কথা বলি, কিন্তু যেহেতু এখানে একটা উল্লেখ করা আছে সেহেতু এটা কি হবে, একবচন হবে। এরপরে বলা আছে যে একটি কলম নিয়ে 2 ভাইয়ের মধ্যে টানাটানি, তো ওই একটা কলম 2 ভাই টানাটানি করছে। বলছে একখানা ইংরেজি খবরের কাগজ এনো তো, তার মানে কি আমি একটাই কাগজ নিয়ে আসতে বলেছি। এরপরে বলছে একজন ছাত্র এসেছিল তোমার কাছে, তার মানে কি এখানে নির্দিষ্ট করে কি করা হয়েছে, একজন ছাত্রের কথা উল্লেখ করা হয়েছে। তার মানে কি যে এক, একটা বা একজন এগুলা কি যোগ করে আমরা একবচন প্রকাশ করেছি। এরপরে দেখো তাহলে আমরা এক বছরের কিন্তু এখানে মোটামুটি 3টা নিয়ম পেলাম। প্রথম নিয়মে বলা আছে যে শব্দের সাথে কোনো কিছু যোগ না করে একবচন করা যায়। দ্বিতীয়তে বলা আছে যে শব্দের শেষে টি, টা, খানাখানি, গাছাগাছি ইত্যাদি যোগ করেও কি করা যায়, একবচন করা যায়। আবার হচ্ছে এইটা বলা হয়েছে যে শব্দের আগে এক, একটি, একখানা, একজন ইত্যাদি সংখ্যাবাচক শব্দ যোগ করেও কি করা যায়, একবচন করা যায়।
এরপরে বলা আছে দেখো বহুবচন, বলছে যে শব্দ দিয়ে একের অধিক সংখ্যক বস্তু, ব্যক্তি বা প্রাণীর ধারণা পাওয়া যায়। যে শব্দ দিয়ে কি করা যাবে, একের অধিক মানে কি কোনো প্রাণী হোক, কোনো বস্তু হোক বা কোনো ব্যক্তি হোক, এটার যখন সংখ্যার ধারণা পাবো তখন সেটাকে কি বলা হয়, বহুবচন বলা হয়। বলছে আমরা সেখানে গিয়েছিলাম, তাহলে আমরা মানে কি আমি এবং তার সাথে আরো কেউ ছিল, একজনও থাকতে পারে, দুইজনও থাকতে পারে, পাঁচজনও থাকতে পারে, সেই জন্য আমরা ওখানে কি বলা হয়েছে, আমরা বলা হয়েছে। এরপরে বলছে ছেলেরা মাঠে খেলছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা ছেলে কি করেনি, খেলে নাই, এখানে একাধিক ছেলে খেলছে। এরপরে বলা আছে যে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, তার মানে কি শিশুগণ মানে কি ওখানে অনেকগুলি শিশু আছে, সেই শিশুরা কি করছে, তাদের নিজ নিজ পড়া বা নিজ নিজ পাঠ মন দিয়ে পড়ছে। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, তাহলে গরুর পাল মানে কি সেখানে একের অধিক গরু আছে, 5টা 10টা বা তার থেকে কম থাকতে পারে, কিন্তু একের অধিক, সেই জন্য এখানে বলা হয়েছে যে যে শব্দ দিয়ে একের অধিক সংখ্যক বস্তু, ব্যক্তি বা কোনো প্রাণীর সংখ্যার ধারণা প্রকাশ পাবে তখন সেটাকে কি বলা হয়, বহুবচন বলা হয়। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে কি করলাম, উদাহরণগুলি পেলাম। এরপরে দেখো যে বলছে যে বহুবচন গঠনের কিছু নিয়ম আছে। এই নিয়ম কি, বলছে যে প্রাণীবাচক, অপ্রাণীবাচক ও উন্নত প্রাণীবাচক, প্রাণীবাচক, অপ্রাণীবাচক, উন্নত প্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক। তার মানে কি এখানে যে কোনো প্রাণীবাচক হতে পারে, যে কোনো অপ্রাণীবাচক হতে পারে, আবার উন্নত প্রাণী কারা বলতো, উন্নত প্রাণীদের মধ্যে অন্যতম কি আমরা মানুষ, তাই না? আর ইতর প্রাণী কারা, ইতর যারা মনে করো যে একদম ওই কুকুর, বিড়াল বা এরকম যারা, সেগুলাকে ইতর প্রাণী বলা হয়েছে। তাহলে বলছে যে এগুলার কি, বলছে যে শব্দভেদে বিভিন্ন ধরনের বহুবচন বোধক বিভক্তিও যোগ হতে পারে, প্রত্যয় যোগ হতে পারে, বা যে কোনো সমষ্টিবাচক শব্দও যোগ হতে পারে। তাহলে প্রাণীবাচক, অপ্রাণীবাচক, উন্নত প্রাণীবাচক এবং ইতর প্রাণীবাচক শব্দের শেষে সেটা শব্দভেদে তুমি বিভক্তি যোগ করতে পারো, সেখানে তুমি প্রত্যয় যোগ করতে পারো, এবং যে কোনো সমষ্টিবোধক শব্দ যোগ করেও কি করতে পারো, একবচনকে বহুবচন করতে পারো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস ম্যাম। আচ্ছা, কোথাও কোনো প্রবলেম থাকলে বলবা যে ম্যাম এই জায়গাটা আবার রিপিট করেন। তাহলে এই যে পরের অংশটা, এটা কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে এখানে বলছে প্রাণীবাচক, অপ্রাণীবাচক, উন্নত প্রাণীবাচক, ইতর প্রাণীবাচক, এই কয়টার সঙ্গে আমরা বিভক্তি যোগ করতে পারি, আমরা প্রত্যয় যোগ করতে পারি, এবং যে কোনো সমষ্টিবোধক শব্দ যোগ করতে পারি। সমষ্টিবোধক শব্দ কোনগুলি তোমাদের বইয়ে দেওয়া আছে, যেমন ঝাঁক, বহর, মাহফিল, তাই না? বলছে গুচ্ছ, দাম, মালা, এই ধরনের শব্দগুলাকে কি বলা হয়, গোষ্ঠী, দল, এগুলা হলো এক একটা সমষ্টি বোধক শব্দ। তাহলে এই ধরনের শব্দ যুক্ত করেও আমরা একবচনকে কি করতে পারি, বহুবচন করতে পারি। এরপরে বলা আছে দেখো যে বলছে শব্দ শেষে রা, এরা, গুলি, গুরুদের, বিভক্তি রা, এরা, আমরা কিন্তু বিভক্তি চিহ্নগুলা কি সবারই জানার কথা। ম্যাডাম না ঠিক আছে, কি বললে বলো? না ঠিক আছিলেন আপনি? বুঝিনি। না করলে ওরা এক একজন এক এক অবস্থায় আছে। হ্যাঁ, ভিডিও অন করলে তো ওদের সাথে চিনতে পারতাম, তারপরে প্রশ্ন ধরতে সুবিধা হতো। আচ্ছা, বলছে শব্দের শেষে রা, এরা, গুলিগুলো দের বিভক্তি যোগ করে কি করা হয়, একবচনকে বহুবচন করা হয়। যেমন ছেলেরা কি বল খেলছে, তাহলে এটা কি বহুবচন। বলছে তারা আজ আর আসবে না, তাহলে এটা কি বহুবচন। বলছে ভাইরা আমার রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, তাই না? তাহলে এখানে কি এরা যুক্ত করা হয়েছে। তারপরে শ্রমিকেরা ধর্মঘট ডেকেছে, এখানে কি এরা যুক্ত হয়েছে। এরপরে বলা আছে দেখো আমগুলো রাজশাহী থেকে এসেছে, তার মানে কি রাজশাহীর আম বিখ্যাত, তাহলে এখানে আমরা গুলো
যুক্ত করেছি। তারপরে বলছে ছেলেগুলো খুব হইচই করছে, তার মানে কি যে এখানে অনেকগুলি ছেলেকে বোঝানো হয়েছে। বলছে যে বইগুলি জায়গা মতো তুলে রাখো, তাহলে এগুলো কি অনেকগুলি বইকে নির্দেশ করা হয়েছে। বলছে মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা করি, তারপরে কি একজন মুক্তিযোদ্ধা না, এগুলো কি সব মুক্তিযোদ্ধাকেই বোঝানো হয়েছে। তাহলে এই যে রা এরাগুলি দের এগুলো যুক্ত করে কি করা হয়েছে, এক বচনকে বহু বচন করা হয়েছে। এরপরে আমি একটু আগে যেটা তোমাদেরকে বললাম যে শব্দের শেষে সমষ্টি বাচক বা সমষ্টি বোধক শব্দ, এই যে বলছে দেখো গণ, বৃন্দ, বর্গ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, পাল, দাম, ঝাঁক, আবলি, সব, সমূহ, রাজি, রাশি, পুঞ্জ, শ্রেণী, এই শব্দগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা যদি ৩-৪ বার একটু মনোযোগ দিয়ে পড়ি তাহলেই কিন্তু আমাদের মনে হবে, মানে মনে থাকবে। তো এগুলা আসলে শব্দ ভেদে আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। যদি আমরা পর্বতকে পর্বতগুলি বলি তাহলে কি হবে, ভালো শোনাবে? কখনোই শোনাবে না। কি করতে হবে, পর্বত শ্রেণী, তাহলে পর্বত, অনেকগুলা পর্বতকে যখন একসাথে আমরা সারি সারি দেখবো সেটাকে কি বলা হয়, পর্বত শ্রেণী বলা হয়। তার মানে কি এই পর্বত শ্রেণী বা পর্বতমালা এগুলা কি এক একটা সমষ্টিবাচক শব্দ। বলছে পাখি, পাখিরা বললে কি সুন্দর শোনায়, ভালো শোনায়? কখনোই শোনায় না। পক্ষী কুল বলা হয়, পাখি কুল, ওই কুল মানে কি সব শ্রেণীর পাখিকেই বোঝানো হয়। যদি বলি শিক্ষকরা বলি আমরা, কিন্তু তারপরে একটু কি শ্রুতিকটু মনে হয়। যদি আমরা শিক্ষক মণ্ডলী বলি তাহলে কি সকল শিক্ষককেই কিন্তু কি হয়, বোঝানো হয়। তারপরে তোমরা কি রবীন্দ্রনাথের বইয়ের নাম কি, গল্প গুচ্ছ, তাই না? তাহলে আমরা বলি গল্প গুলিও বলি কখনো, কিন্তু আসলে ওটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা কি, গল্প গুচ্ছ। তার মানে কি ওখানে অনেকগুলি গল্পের সমাহার আছে, সেই জন্য ওই বইটার নাম কি, গল্প গুচ্ছ। তাহলে গুচ্ছটা কি একটা সমষ্টিবোধক শব্দ এবং যেটা বহু বচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বলছে যে পদাবলী, পদাবলী কি অনেকগুলি পদ নিয়ে যে বইটা রচিত সেটাকে কি বলা হয়, পদাবলী বলা হয়। পদ যোগ আবলী, তার মানে কি আবলীও একটা সমষ্টিবোধক শব্দ, সমষ্টিবাচক শব্দ, যেটা আমরা বহুবচন করার ক্ষেত্রে ব্যবহার করি। ধরে নাও পুঞ্জ, আমরা কি বলি, মেঘমালা বলি, আবার কখনো কিন্তু পুঞ্জ পুঞ্জ মেঘ বলি। তার মানে কি অনেকগুলো মেঘের সমাহারকে মেঘপুঞ্জ বলা হয়। তাহলে এটা কি, এটা একটা সমষ্টিবোধক শব্দ এবং এটা একটা বহুবচন বোধক শব্দ। এরপরে বলা আছে রাজি, রাজি মানে কি গ্রন্থ, রাজি গ্রন্থ মানে কি বই, তাই না? বইটা কি তদ্ভব শব্দ আর গ্রন্থ কি তৎসম শব্দ। তাহলে এই গ্রন্থ বলছে যে আমরা যখন কি করি যে রাজি বলি তখন কি হয়, অনেকগুলো বইয়ের সমাহারকে গ্রন্থ রাজি বলা হয়। এরপরে বলছে যে এর আগে বললাম যে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, তার মানে কি যে এক পাল বা অনেকগুলি গরু নিয়ে যখন কি করে রাখাল মাঠে যায় তাহলে সেটা কি, ওই পালটা হলো বহুবচন বোধক শব্দ। বলছে যে ভক্ত বৃন্দ কবিকে শুভেচ্ছা জানালেন, মানে কি ওই কবির যারা ভক্ত, অনেকগুলো ভক্তকে কি বলা হয়েছে, বৃন্দ বলা হয়েছে। তাহলে ভক্ত বৃন্দ মানে যত যত ভক্ত আছে সবাইকেই এই বৃন্দ শব্দ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে বৃন্দ শব্দ কি একটা বহুবচন বোধক শব্দ। তাহলে এই যে বহুবচন বোধক শব্দ আছে এই শব্দগুলো দিয়ে আমরা কি করতে পারি, এক বচনকে বহু বচন করতে পারি। এরপরে বলা আছে দেখো ৩ নম্বর, বলছে শব্দের আগে অনেক, অজস্র, অসংখ্য, প্রচুর, বহু, বিস্তর, নানা, ঢের, সব, সকল, সমস্ত, হরেক, এই ধরনের শব্দগুলো যোগ করে আমরা কি করতে পারি, এক বচনকে বহু বচন করতে পারি। যেমন বলছে এবার পরীক্ষায় অনেক ছাত্র অংশগ্রহণ করেছে কিংবা অনেক ছাত্র ফেল করেছে, তাহলে কি হলো, তাহলে এখানে কি বলা আছে যে মানে কি অনেকগুলি ছাত্র মানে কি যে ছাত্রের সমাহারকে বোঝানো হচ্ছে। এই অনেক শব্দ, ছাত্রর আগে অনেক শব্দ যুক্ত করে কি করা হয়েছে, এক বচনকে বহু বচন করা হয়েছে। এরপরে বলছে যে তার অজস্র টাকা পয়সা আছে, তাহলে টাকা পয়সার সঙ্গে কি ব্যবহার করেছি, অজস্র ব্যবহার করেছি। এই অজস্রটা কি বহু বচন বোধক শব্দ। এরপরে বলা আছে যে বাংলাদেশের অসংখ্য মানুষ এখনো অশিক্ষিত, তাহলে মানুষের সামনে কি লাগানো হয়েছে, অসংখ্য
অসংখ্য লাগানো হয়েছে। এটা কি? এটা হলো একটা বহুবচন বোধক শব্দ। তাহলে মানুষকে আমরা কি করেছি? এক বচনকে ওই অসংখ্য শব্দ যোগ করে বহুবচনে পরিণত করেছি। এরপরে বলছে তিনি বহু সম্পত্তির মালিক। তাহলে তার তো সম্পত্তি আছে, তাহলে সম্পত্তি ছিল এক বচন, আর তার সঙ্গে যখন বহু যুক্ত করেছি তখন কি হয়েছে? বহুবচন হয়েছে। এরপরে বলা আছে নানা মুনির নানা মত। মুনি মানে কি? মুনি, ঋষি, এই ধরনের লোক, তারা বিভিন্ন বিষয়ে কি করে? নানা ধরনের মতামত প্রদান করে থাকে। তাহলে এখানে নানা বলতে কি? অনেকগুলি মুনি বা ঋষিকে বোঝানো হয়েছে। তাহলে এই ধরনের শব্দ যোগ করেও আমরা কি করতে পারি? বলছে মেলায় হরেক রকম জিনিস পাওয়া যায়। হরেক মানে কি? বিভিন্ন প্রকারের। তাহলে এই ধরনের শব্দগুলি যোগ করেও আমরা এক বচনকে বহুবচন করতে পারি। এরপরে বলা আছে দেখো, একই শব্দ দুবার ব্যবহার করে। একই শব্দ দুবার ব্যবহার করে এক বচনকে বলছে হারি হারি সন্দেশ, কারি কারি টাকা, কিংবা দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো ভিক্ষা জুটলো না। বলছে আমাদের কি? বলছে ছোট গায়ে ছোট ছোট ঘর। তার মানে কি? একই শব্দ দুবার ব্যবহার করেছি, দুবার ব্যবহার করে কি করেছি? বহুবচন করেছি। আবার কি? শব্দের আগে সংখ্যাবাচক শব্দ যোগ করেও এক বচনকে বহুবচন করা যায়। বলছে সপ্তাহ 2 পরে কি হবে? মাছের বাজার কমে যাবে। কিংবা আমরা বলছি মাস 2 পরে আমরা করোনা থেকে মুক্ত হব। তাহলে কি হলো? এখানে আমি ওই সপ্তাহ 2 যে বা মাস 2 ব্যবহার করলাম, ওটা কি? একটা সংখ্যাবাচক শব্দ। বলছে 10 কেজি চাল দিন তো, তার মানে কি? ওটা একটা সংখ্যাবাচক শব্দ। তাহলে এগুলা যোগ করেও এক বচনকে বহুবচন করা যায়। এবং 6 নম্বরে বলছে কখনো কখনো এক বচনটাই বহুবচন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো ঠিক আছে বাবারা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে একদম এই বিশেষ দ্রষ্টব্যের উপর পর্যন্ত খুব সুন্দর করে ক্লাসে পড়া রেডি করে আসবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ম্যাম। এবং বাড়িতেই থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, এটা কি